যদি আপনি আর্মিকে না পাঠান, আপনার দেশে কু হয়ে যাবে, আপনার দেশে কু করবে। আই এম টেলিং ইউ, সেটা 3 মাস লাগুক, 4 মাস লাগুক, 6 মাস লাগুক, যদি এই পরিস্থিতি চলতে থাকে, আর্মি আপনার এই ডেটেরিয়েটিং ল এন্ড অর্ডার সিচুয়েশনের সাথে থাকবে না। ডেটেরিয়েট হতে থাকে যদি ল এন্ড অর্ডার এইভাবে, যদি আপনার ইকোনমি এইভাবে ডেটেরিয়েট হতে পারে, আর্মি উইল হ্যাভ নো অপশন বাট টু টেক ওভার দ্য কান্ট্রি। কোনো অপশনই থাকবে না। এমনও হতে পারে যে আপনি প্রধানমন্ত্রী, আপনি নিজেই ওদেরকে বলতে পারেন যে ভাই সরি, পারছি না, আপনারা টেক ওভার করেন। আপনি মনে করছেন যে আপনি 2010টা বা 15টা বা 19টা সিট পেয়ে গেছেন, মহিলা সিট নিয়ে আপনার অনেক সিট হয়ে গেছে, কোনোটাই কাজ দেবে না, বিকজ শেখ হাসিনা ইজ কামিং। শেখ হাসিনা ইজ কামিং, এন্ড শেখ হাসিনার কামিং মিনস টর্নেডো। শেখ হাসিনা যখন বাংলাদেশে ঢুকবে, দের উইল বি এ টর্নেডো। আর টর্নেডো জানেন তো, তার রাস্তায় যে আসে সব সোয়েপ্ট হবে। ইনভেস্টমেন্ট আনা ইজ এ জোক, এটা কমেডি করেন না। আপনার এখানে কে ইনভেস্টমেন্ট আসবে? বুঝি, যেখানে আপনার নিজের ফ্যাক্টরিজ আপনার দেশে বন্ধ হচ্ছে, আনএমপ্লয়মেন্ট হচ্ছে, কেন হচ্ছে? বিকজ আপনার ল এন্ড অর্ডার নাই দেশে। দেশে আপনার ইউটিলিটি, আই মিন গ্যাস নাই, পানি নাই, পাওয়ার নাই আপনার দেশে। এই অবস্থা তো শেখ হাসিনার সময় ছিল না, সে যতই লুটপাট করুক। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, রাজনীতি বিশ্লেষক অ্যাডভোকেট মহসিন রশিদ। অ্যাডভোকেট মহসিন রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। শুরুতেই জি, যে বিষয়টি এখন টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে, রংপুরের স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের 4 সদস্য নিহত হলেন। সেটিকে কেন্দ্র করে পুলিশ যে বক্তব্য দিচ্ছে এবং যাদেরকে আটক করা হয়েছে, মুগ্ধ এবং সিদ্ধার্থ নামক 2 যুবক বা কিশোরকে, অনেকে বলছেন যে এটি জজ মিয়া নাটক, আসল ঘটনা লুকানো হচ্ছে। আসলে কি হচ্ছে এটি নিয়ে, যেহেতু যেহেতু সারা দেশকে এটি নাড়া দিয়েছে? কি, দেখুন, দেয়ার টু থিংস। নাম্বার ওয়ান হচ্ছে যে পুলিশ যে কথাগুলি বলছে তারা ন্যাচুরালি হয়তো কোনো বেসিসেই বলছে, এবং যাদেরকে অ্যারেস্ট করেছে তারা তো একই সমুদায়ের লোক। সো জিনিসটা স্পষ্ট হবে যখন পিআইবি ইনভেস্টিগেশন শুরু করবে, বিকজ থানার পুলিশ তো ইনভেস্টিগেশন করবে না, ওদের দায়িত্ব না। ওরা এফআইআর পর্যন্ত থাকবে, তারপর এটা দিয়ে দেবে পিআইবি কে। তো পিআইবি থরলি ইনভেস্টিগেট করবে, তখন বোঝা যাবে যে এইটা কি জজ মিয়া টাইপ নাটক কিনা। যখন তারা ইনভেস্টিগেট করবে, তখন ব্যাকড্রপে যখন আমরা এই জিনিসগুলি দেখব যে পুলিশ কি বলেছে। তো আমার মনে হয় এইটা তো যাই হোক, হোয়াট এভার, যার যাওয়ার, দ্য চক্রবর্তী ফ্যামিলি ইজ গন। এখন যেটা হচ্ছে সেটা হলো এটা কেন হলো। দিস স্পিক্স ভলিউম যে আপনার ল এন্ড অর্ডার কত খারাপ। আপনার এই সময়ে এত খারাপ ল এন্ড অর্ডার তো ছিল না। সো এই ল এন্ড অর্ডারে আপনি কি হবে? একদিকে দেখেন সরকারের ল এন্ড অর্ডারের অবস্থা জানেন, আমরা সবাই দেখেছি যে কিভাবে জঙ্গিরা ইমেল দিয়েছে 6টা 7টা দূতাবাসকে। আমরা দেখছি, একদিকে দেখছি যে আপনার সিকিউরিটি কাউন্সিল বলছে যে বাংলাদেশের মধ্যে একটা, ওদের রিপোর্ট বলছে, which is খুবই খারাপ জিনিস, জঙ্গিবাদের কথা বলছে তারা। সো এই জিনিসটা আছে, এটা কে বলছে? সিকিউরিটি কাউন্সিল বলছে। তারপরে এখানে অনেকেই বলছে যে হুজি আছে, আরো অনেক, আল কায়দা আছে, সব এখন এখানে খুব অ্যাক্টিভ। বাট দিস গভর্নমেন্ট ইজ নট ডুইং এনিথিং টু কন্টেইন দিস মেনেস। ইটস আ মেনেস যেটা আমাদের দেশটাকে ধ্বংস করে দেবে। এখন আপনি দেখেন, একদিকে আপনার আনএমপ্লয়মেন্ট দেশে বেড়ে চলেছে, ফ্যাক্টরিজ আর ক্লোজিং, মিল কারখানা আর ক্লোজিং। আমি দেখলাম পার্টেক্সের বললো যে আমি আমার, পার্টেক্সের যে চেয়ারম্যান, সে বললো যে আমি আমার বোর্ডের যে কারখানা আছে এটা বন্ধ করে দিয়েছে। আমার 5টা স্পিনিং মিলস আছে, এই 5টা স্পিনিং মিলস আমি বন্ধ করে দিচ্ছি।
সো এই যে বন্ধ হচ্ছে, এইগুলি তো লোকজন কোথায় যাবে? সো আপনার এই সময় আপনি যদি মনে করেন যে আপনি এটা ম্যানেজ করতে পারবেন না, শুধু আপনি ম্যানেজ করবেন, ইফ দ্য প্রাইম মিনিস্টার ইজ দেয়ার ওনলি টু ম্যানেজ হিমসেলফ, অর্থাৎ হিমসেলফ বলতে আমি যেটা বোঝাচ্ছি যে তার পাবলিক ইমেজ, সে একটা পিআর ক্যাম্পেইনে যদি নেমেছে ফর হিমসেলফ, দেশের তো পিআর আপনি করছেন না, দেশ ইজ গোয়িং নোওয়ে। আপনি বলবেন 6 মাস, আপনি এই চক্রবর্তী ফ্যামিলি মারা গেল কেন, কিভাবে মারা গেছে, আপনার পুলিশ কোথায়? আপনি তো ডিমোটিভেট করে রেখেছেন পুলিশকে। শেখ হাসিনার সময় পুলিশ আপনার এই অবস্থা তো ছিল না। আই মিন এভরিথিং ওয়াজ কন্ট্রোলড, একটা ল অ্যান্ড অর্ডার ছিল। আমি ট্রাফিকের কথা বলি, আপনি তো একটা সাংঘাতিক শিক্ষিত লোককে যে আপনার পার্লামেন্টে দাঁড়ায় সব সময় সে প্রত্যেক মিনিস্ট্রির উত্তর দেয়, খালি তারতে না, যে কোনো মিনিস্ট্রি, হি ইজ মাস্টার অফ অল। ঠিক আছে, সো আপনি এই এই লোকটাকে, সে তো, ওকে তো খুব গুরুত্বপূর্ণ, আপনার কাছে তো এমনি লোক নাই, এই 2-1 জন আছে যারা পড়াশোনা জানে, আর তো কেউ নাই। এই সরকারের ল এন্ড অর্ডার পজিশন ইজ টেরেবল। আপনি এখন পর্যন্ত ব্যাংকস গুলিকে ঠিক করতে পারেন নাই, বিকজ ইউ ডু নট নো যে কাকে কি করবেন। খুসরু সাহেব ইজ নট এ ম্যান হু শুড বি ইন ফাইন্যান্স। ইউ হ্যাভ এ গভর্নর হু ডাজ নট আন্ডারস্ট্যান্ড ফাইন্যান্স। উনি বাইরে মিটিং এ গেলে চুপ করে বসে থাকেন, বিকজ ওনার কথা বলার কিছু নাই, এত টেকনিক্যাল টার্মিনোলজি হয় এখন এইটার মধ্যে, যে হি ইজ নট ইউজ টু দিস টার্মিনোলজি। উনি ব্যবসায়ী মানুষ, ব্যবসা করেন, ঠিক আছে, আপনি ওনাকে দিয়েছেন, দেখা যাক, আপনি দেখেন কোথায় যান আপনি। এই যে ব্যাংকস গুলির অবস্থা দেখেন, লোকজন প্রত্যেকদিন ব্যাংকে গিয়ে কাঁদতেছে। সেদিন দেখলাম একটা লোক বলছে যে আমার মেয়ের বিয়ে আছে, আমি টাকা তুলতে পারছি না, আমাকে টাকা দিচ্ছে না, আমার জমানো টাকা। আই মিন এই হলো ব্যাংকের। এন্ড আপনার আপনার প্রোগ্রাম, প্রাইম মিনিস্টারের প্রোগ্রাম গুলি চলছে, পাবলিক ওয়া তালি এটা চলছে ওনার। হ্যাঁ, কিন্তু এই যে গ্রেভ প্রবলেম যেটা দেশের আর রাষ্ট্রের, এইটার জন্য উনি কি করছেন? আজকে আপনি ইন্ডিয়ার সাথে যে সম্পর্কটা নষ্ট করলেন, এই নষ্ট করার পিছিয়ে আপনার কি উদ্দেশ্যটা কি ছিল? আপনি সেখানে গেলে তো আপনি কথা বলতে পারতেন, আমাদের গঙ্গার পানি চুক্তিটা শেষ হচ্ছে ডিসেম্বরে, এইটার রিভাইভালের, আপনি তিস্তা নিয়ে কথা বলতে পারতেন। আপনি এই যে আপনার বর্ডারে ফেন্সিডেলের, আমার এখানে কিন্তু এখন মাদকের খুব খারাপ অবস্থা, তো গ্রাম গঞ্জে মাদক চলছে, একদম গ্রামে গঞ্জে সব চলছে। অনেক জায়গায় ওসি সাহেবরা গিয়ে মিটিং টিটিংও করছেন গ্রামে, আমি যতটুকু খবর পেয়েছি। তো আপনি কোনটায় 6 মাসে তো আমরা দেখতে পাচ্ছি সবকিছু। আমি আবার বলি, আপনি যদি দেশকে এগিয়ে নিতে হয়, আপনার দোসরদের সাথে, মানে আওয়ামী দোসর যাদেরকে আপনারা চিহ্নিত করেছেন বা চিহ্নিত করেন, ওদের সাথে কথা না বললে আপনি কোনোদিন আপনার অর্থনীতি ঠিক করতে পারবেন না। যেমনটি আমি বলি, সামিট, আপনি সামিটকে দোষর মনে করে আপনি দূরে ঠেলে রেখেছেন, মনে হচ্ছে যে তারা মেথর। ওদের সাথে আপনি যদি কথা না বলেন, দে আর দি ওয়ান্স, ওদের পুরো পৃথিবীতে ওদের নেটওয়ার্ক আছে, এলএনজি কিভাবে আসবে, পাওয়ার কিভাবে আপনার এখানে ঠিক হবে, এইগুলি ওনার সাথে বলেন। আপনি 3-4 মাসে অ্যাটলিস্ট আপনার পাওয়ারের সিচুয়েশনটা, এলএনজির সিচুয়েশনটা ভালো হবে। আপনি যেখানে এলএনজি কিনতেছেন এখন $22-24 করে, মার্কেটের রেট তো কম। ইভেন জাপান কোরিয়ান যে ইয়েটা আছে ওইখানেও রেট ইস কম, ওর চেয়ে আপনি $2 বেশি করে আপনি ইউনাইটেড স্টেটস থেকে কিনেছেন। তো কিন্তু আপনি, আমি বলছি যে আওয়ামী দোসরদের সঙ্গেই কেন কথা বলতে হবে? আওয়ামী দোসর ব্যবসায়ী ছাড়া কি আর কোনো ব্যবসায়ী নাই দেশে? না, আর ওই লেভেলের ব্যবসায়ী নাই তো। আপনার সামিটের লেভেলের ব্যবসায়ী কোথায় আসে? বসুন্ধরার লেভেলের ব্যবসায়ী কোথায় আসে? আপনি আমাকে বলেন। এই এমজিএম তো খুচরা ব্যবসায়ী, দিজ আর পিপল হু ক্যান হেল্প ইউ। আপনি এখন বলেছেন, আপনারা বলেছেন যে আপনারা কিছু উদ্যোক্তা তৈরি করবেন, তো ওই তৈরি যাকে করবেন, যারা তৈরি আছে, ওদের হেল্প না নিলে আপনি, আই টেল ইউ, 2 ইয়ার্সে কিচ্ছু হবে না, 2 ইয়ার্সে আরো নিচে চলে যাবে, যেটা খুশবু সাহেব বলেছেন। আপনি পারবেনই না 2 ইয়ার্সে এটা ঠিক করতে। এখন আপনি বলবেন কি করব, ইরান আছে, ইউক্রেন আছে, ওমান আছে, কুয়েত টুয়েত সব ডিস্ট্রয় হয়ে যাচ্ছে,
এই ইরানের যুদ্ধের জন্য। সো আমরা কি করতে পারি? অন্য দেশরাও তো চলছে, আপনি অন্যদের সাথে কথা বলেন। আপনি you are not in a this government or the leader of this government has not attained the stature যেটা শেখ হাসিনার ছিল। লেট মি বি ভেরি ক্লিয়ার। আজকে শেখ হাসিনার যে স্টেচার আছে, আজকে ধরেন ইন্ডিয়া আর চায়নার মধ্যে যে দ্বন্দ্ব একটু আছে, ওইটা মিটাতে হলে শেখ হাসিনা ক্যান ডু ইট। ইউ ডোন্ট হ্যাভ দিস স্টেচার, দ্য পাকিস্তানিজ ডোন্ট হ্যাভ দ্যাট স্টেচার। যে এই দুইজনের দ্বন্দ্ব, বিকজ ইন্ডিয়া উইল নেভার অ্যাকসেপ্ট পাকিস্তান, চাইনা মে অ্যাকসেপ্ট। আর চাইনা তো মোটামুটি, পাকিস্তান তো মোটামুটি চাইনার দোসর। কাজে ওই এইখানে অনলি স্টেটসম্যান ইন সাউথ এশিয়া যে এই দুই রিজিনাল পাওয়ার্স কে একত্র করতে পারে। এইটা একত্র করলে আমাদের সবাই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, বিকজ দিস আর বিগ পাওয়ার্স এবং এদের অর্থনীতি ইজ অনেক বড়। অফকোর্স চায়নার অর্থনীতি ইন্ডিয়ার চাইতে অনেক অনেক বড়, কিন্তু আজকে দেখেন আপনি এত কিছু হওয়ার পর কি চায়নার ইন্ডিয়ার ট্রেড রিলেশনশিপ নাই? বিলিয়নস এন্ড বিলিয়নস অফ ডলার্স, আমি জানি না 20 বিলিয়ন না কত বিলিয়ন ডলারের এক্সপোর্টস ইম্পোর্ট করে আর এক্সপোর্টও করে। ওই যে টিকটক মিকটক বন্ধ করেছিল, সব খুলে দিয়েছে। সো আমার কথা হচ্ছে যে আপনি ওই স্টেচারটা এটেন করতে পারছেন না, আপনাকে চায়না লাইক করছে না। China does not like you. your visit was a total failure because আপনি কিছুই করতে পারেন না এই ভিজিটে। সো এখন কথা হচ্ছে যে রিজিনাল পাওয়ার্স কে বাদ দিয়ে আপনি 2000 কিলোমিটার দূরের পাওয়ার্স দেখে তারপরে আপনি বলছেন কি মেক্কা অ্যাকর্ডে আপনি ঢুকবেন। আপনার কি পাকিস্তানের লেভেলের ডিফেন্স প্রোডাকশন, ডিফেন্সে এক্সপোর্ট, আপনার ডিফেন্সের আর্মির সাইজ এবং ওদের যে পাওয়ার, ফায়ার পাওয়ার যেটা আছে, দে আর কম্পিটিং উইথ ইন্ডিয়া। ওদের এয়ারফোর্স, নেভি, সৌদি আরেবিয়া হ্যাজ গট মানি, ওরা কিনতে পারে সবকিছু। টার্কি হ্যাজ দ্য বিগেস্ট ফোর্স ইন ন্যাটো। আপনি কি মেক্কা অ্যাকর্ডে যাবেন? ইজিপ্ট ইজ আ মাচ বিগার ফোর্স দেন ইউ। আপনি কি মেক্কা অ্যাকর্ডে কি করবেন? এখন না গেলে তো সৌদি আরব থেকে তেলও আসবে না, এলএনজি আসবে না, তাদের যে সহযোগী রাষ্ট্রগুলো আছে তাদের কাছ থেকে নেবে না। হয়তো পাকিস্তান উইল ট্রাই টু পুশ ইউ তাদের নিজের ফায়দার জন্য, কিন্তু আপনার তো লেভেলটা নাই, আপনার তো এই ফায়ার পাওয়ার নাই। ইউর আর্মি, এয়ারফোর্স, নেভি, কারোর ফায়ার পাওয়ার নাই, আর ওদের তো ফায়ার পাওয়ার আছে। লুক এট দ্য পাকিস্তানিজ, লুক এট দি সৌদিজ, লুক এট দি টার্কিশ আর্মি, বিগেস্ট আর্মি ইন ন্যাটো, টার্কি। So আপনি পাকিস্তানের এয়ারফোর্স has done so well, পাকিস্তান প্লেন বানাচ্ছে ওদের, এই জন্য ওরা ওই মেক্কা অ্যাওয়ার্ডে গেছে। এই জন্যই তাদেরকে এখন তো সবাই যাইতে চায়, কুয়েত সবাই যাইতে চায়। ইভেন লেবানন ওয়ান্টস টু কাম ইন। লেবানন এখন মনে করছে, আমি লেটেস্ট নিউজ দিচ্ছি, লেবানন মনে করছে যে ইসরায়েল থেকে বাঁচার জন্য অনলি অল্টারনেটিভ ইজ টু ব্রিং ইন পাকিস্তান এন্ড তুর্কিয়া। এখানে লেবানন ওরা করতে যাচ্ছে। আমি যদি আইন শৃঙ্খলা দিকে একটু তাকাই, মোহসেন রশিদ, এই যে সারা দেশে মানে গত 3 মাসে যে পুলিশের হিসাবে যেটি পাওয়া যাচ্ছে, গত 3 মাসে খুন হয়েছে 334 জন। সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, এগুলো তো আছেই। পাশাপাশি যে ঘটনাটি টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে রংপুরের বিষয়টি, এবং দূতাবাসে যে সন্ত্রাসী হামলার হুমকি, সেটি আবার পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে চাঁদা দাবি করে নাকি সন্ত্রাসী হামলার হুমকি দেওয়া হয়েছে। এবং চাঁদার বিষয়টি নিশ্চয়ই দূতাবাসগুলোর পক্ষ থেকে কতটুকু বলা হয়েছে আমরা জানি না। সবকিছু মিলিয়ে যে আমরা বিনিয়োগের আশা করছি, আমরা অন্য রাষ্ট্রের সহযোগিতা আশা করছি, এইগুলো কি মেসেজ দিচ্ছে বাইরের রাষ্ট্রগুলোতে? কি মেসেজ যাবে? এবং জি, ইনভেস্টমেন্ট আনা ইজ এ জোক। এটা কমেডি করেন না। আপনার এখানে কে ইনভেস্টমেন্ট আসবে? বুঝি, যেখানে আপনার নিজের ফ্যাক্টরিজ আপনার দেশে বন্ধ হচ্ছে, আনএমপ্লয়মেন্ট হচ্ছে। কেন হচ্ছে? বিকজ আপনার ল অ্যান্ড অর্ডার নাই দেশে আপনার ইউটিলিটি, আই মিন গ্যাস নাই, পানি নাই, পাওয়ার নাই আপনার দেশে। এই অবস্থা তো শেখ হাসিনার সময় ছিল না। সে যতই লুটপাট করুক,
people were still happy. Maybe Mohsen Rashid was not happy, অনেক কথা বলেছে তখন, কিন্তু এখন যখন আমি যাই লোকজন আমাকে বলে দ্যাট আমরা অনেক ভুল করে ফেলেছি, আমরা খুব ভুল করেছি শেখ হাসিনাকে সরিয়ে। তা ইনভেস্টমেন্ট আসবে, ইনভেস্টমেন্টের জন্য আপনার কি দরকার? ইনভেস্টমেন্টের জন্য প্রথমে আপনার দরকার ইউটিলিটিস গুলি ঠিক হতে হবে, অর্থাৎ পাওয়ার, গ্যাস, এটসেট্রা। তারপরে আপনার নাম্বার 2 দরকার হচ্ছে দেশে স্টেবিলিটি থাকতে হবে, পলিটিক্যাল স্টেবিলিটি থাকতে হবে। আপনার এখানে তো পলিটিক্যাল স্টেবিলিটি জিরো। তারপরে আপনার ল এন্ড অর্ডার ঠিক থাকতে হবে। তারপরে আপনার কন্ট্রাক্ট রেজলিউশন লাগবে, বা আমার যদি আজকে কোনো গভর্নমেন্টের সাথে কারোর সাথে কোনো যদি সমস্যা হয় তাহলে আই ক্যান গো টু আ কোর্ট এন্ড কুইকলি রিজলভ দিস প্রবলেম। বা আমার কোনো লোকাল পার্টনারের সাথে যদি অসুবিধা হয় আমি কোর্টে, আপনার এখানে কিচ্ছু নাই, আপনার তো ইনফ্রাস্ট্রাকচারই নাই। Where is your infrastructure to invite investment? আর আপনি কি করলেন? ওই ব্যর্থ বিডার যে আশিক চৌধুরী আছে, yes, he might be very good in talking, he might be very good in making ওই যে আপনার কি বলে ওইটাকে, সেমিনার, সিম্পোজিয়ামে বক্তৃতা বা স্লাইডস এইগুলি বানানোর, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া, PowerPoint he might be an expert, but PowerPoint will not bring you investment. আগে তো লোকাল ইনভেস্টমেন্ট দেখেন, কি আজকে যদি আপনি সামিটকে বলেন বা বসুন্ধরাকে বলেন বা এমজিআই কে বলেন বা আপনি ওরিয়নকে বলেন বা কাউকে বলেন যে আপনারা লোকালি এই একটু এই ইন্ডাস্ট্রিটা লাগান, এই কাজটা করেন, ওরা কেউ করবে? করবে না, বিকজ দে উইল নট গেট ব্যাংক ফাইন্যান্সিং। আপনার ইন্ডাস্ট্রি গ্রো করে ব্যাংক ফাইন্যান্সিং এর মাধ্যমে টার্ম লোনস নেয়, ওয়ার্কিং লোনস নেয়, সিসি লিমিটস নেয়, এইটা নিয়ে তারপরে তারা করে, যেখানে ওপেনলি এলান করছে তারা যেটা আপনার ইন্ডাস্ট্রিজ বন্ধ করে দিচ্ছে। আপনি হাউ ক্যান ইউ এক্সপেক্ট? সো ইনভেস্টমেন্টের তো প্রশ্নই ওঠে না। এইটা আমার মনে হয় এইটা নিয়ে আলাপ করা ইজ দি ডার্টিয়েস্ট জোক, ইট ইজ দি ডার্টিয়েস্ট জোক। হ্যাঁ, এটা নিয়ে আলাপ করার কিছু নাই, প্রশ্নই উঠে না। আমি একটা বিষয় স্পেসিফিকলি জানতে চাচ্ছিলাম, এমনি তো ইকোনমিক পরিস্থিতি খারাপ, আমাদের রাজনৈতিক যে টালমাটাল অবস্থা, শেখ হাসিনা ফিরে এলে কি হবে, না ফিরে এলে কি হবে, নানান ইস্যুতে কাজ করছে। এদিকে তাদের অভ্যন্তরীণ যে রাজনীতি, আপনি বলছেন তারা মিলেমিশে সরকার চালাচ্ছে, জয়েন্টলি সরকার চালাচ্ছে, তার মধ্যেও জামাতে এই অভিযোগ। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে অন্তত আপনার সাথে আজকের এই আলোচনায় সেটিতে এমফাসাইজ করতে চাচ্ছি। যা কিছু ঘটছে এবং নিরাপত্তা কাউন্সিলের যে এক ধরনের সতর্কতা যে আল কায়দা তার শাখা বিস্তার করতে চাইছে, দূতাবাসের যে হামলা হুমকি, এইগুলো আসলে সরকার কতটুকু জবাব দিতে পারছে বা কতটুকু তাদের পক্ষ থেকে জাতির সামনে বক্তব্য উপস্থাপন করতে পারছে, এবং এর সবার মধ্য দিয়ে বাইডেন মেসেজটা কি যাচ্ছে বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে? দেখেন, সরকার কিছুই করতে পারছে না, বিকজ ল এন্ড অর্ডার মেনটেন করতে হলে আপনার which is the law implementing authority? The law implementing authority is the police. আপনি পুলিশ তো মোটিভেশন নাই পুলিশের, পুলিশ ইজ স্টিল ডিমোটিভেটেড। পুলিশ, আপনি যতক্ষণ পর্যন্ত পুলিশ সদস্যরা যারা মারা গেছে আর যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে ওদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি চার্জ করবেন না, আপনি ওদেরকে ইমিউনিটি দিয়ে দিয়েছেন যে না ওদেরকে কিছুই করা যাবে না। এই যে থানাগুলি পুড়িয়েছেন, পুলিশ তো হাঁটু কাঁপে পুলিশের। হ্যাভ ইউ ট্রাইড টু মোটিভেট দেম? ইউনুস তো করেনি। আমি অনেকবার বলেছি যে পুলিশকে মোটিভেট করতে হবে, দে আর ডিমোটিভেটেড। আপনার কি কারেন্ট হোম মিনিস্টার আজ 6 মাস যাবত উনি আছেন, উনি পুলিশের মোটিভেশনের জন্য কিছু করেছেন? উনি কি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারেটে গিয়ে কি ঢাকা শহরের সব ওসিস বা ওদেরকে নিয়ে আলাপ আলোচনা করেছেন? ওদেরকে বুঝিয়েছেন যে কি, বা আর চিটাগং, রাজশাহী, রংপুর যত কমিশনারেটস আছে, সিলেট টিলেট যা আছে, ওইখানে গিয়েছেন? কতক্ষণ লাগে? প্রাইম মিনিস্টার কি মিটিং করেছেন ল এন্ড অর্ডার আপনি বলছেন ঠিক করার জন্য? কিভাবে ঠিক হবে? উনি সবাইকে নিয়ে কি বসেছেন? এয়ারফোর্সে গিয়ে উনি ছবি তুললে, নেভিতে গিয়ে ছবি তুললে, আর্মিতে গিয়ে ছবি তুললে তো ওরা আপনার পক্ষে হয়ে যাবে না। আপনি মুখে যত কথাই বলেন, ওদেরও তো ফ্যামিলিজ আছে। আজকে আপনি তো আর্মিকে এখন পর্যন্ত আজ 2 বছরের ঊর্ধ্বে হয়ে গেল আপনি পাঠাতে পারছেন না ব্যারেকসে, আপনি পাঠাতে পারছেন না।
তারা তাদের ট্রেনিং করতে পারছে না আর্মি, ওইটা প্রবলেম হচ্ছে ওদের। কোন প্যারেডের কথা বলছেন, কোন ট্রেনিং এর কথা বলছেন? আর্মি ট্রেনিং, আর্মি তো একটা রেগুলার এক্সারসাইজ আছে, ট্রেনিং আছে, ওদের পড়াশোনা করতে হয়, ওইগুলি হচ্ছে না। আপনি ওদের হাতে দিয়েছেন ডান্ডা, ওদের হাতে থাকবে অস্ত্র, ইসের SMG, LMG, যা বলেন, উজি, উজি দেন ওদের হাতে, উজি, ইসরায়েলি AK-47 দেন ওদের। আপনি ওদেরকে লাঠি দিচ্ছেন, পুলিশকে, ওদেরকে ডরায় পাবলিক, দেবে দ্য লাস্ট ফোর্স। আপনি ওকে সামনে নিয়ে আসছেন, এখন পুলিশের সাথে কাজ করতে হয়। আপনি কি করছেন পুলিশের জন্য? আপনি ল অ্যান্ড অর্ডারের যে কথা বলছেন, আপনার, আমাদের এখানে কত পুলিশ আছে দেখেন, টুরিস্ট পুলিশ আছে, হাইওয়ে পুলিশ আছে, দুনিয়ার পুলিশ আছে আমাদের এখানে, কিন্তু কাউকে মোটিভেট করেন। আপনার তো আর্মি লাগবেই না, আপনার র্যাব আছে, আপনার সোয়াট আছে, আপনার আরো একটা কি যেন আছে, আর্ম ব্যাটালিয়ন আছে পুলিশের, 2-4 লোক না তো। হোয়াট হ্যাভ ইউ ডান টু মোটিভেট দেম? আপনার আর্মি লাগবে কেন? সেন্ড দি আর্মি ব্যাক টু দ্য ব্যারেকস। এদেরকে বলেন ল অ্যান্ড অর্ডার ইয়ে করতে, নাহলে জীবনেও আর্মিকে ব্যারেকে পাঠাতে পারবেন না। আর যদি আপনি আর্মিকে না পাঠান, আপনার দেশে কু হয়ে যাবে, আপনার দেশে কু করবে, আপনার দেশে কু হয়ে যাবে। আই এম টেলিং ইউ, সেটা 3 মাস লাগুক, 4 মাস লাগুক, 6 মাস লাগুক, যদি এই পরিস্থিতি চলতে থাকে, আর্মি আপনার এই ডেটেরিয়েটিং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের সাথে থাকবে না। তাদেরকে তো পর্যায়ক্রমে নেওয়া হবে, এই কথা বলা হচ্ছে। এই কথা বলেছেন অনেক আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যে সময় হলেই সেনাবাহিনীর সদস্যরা ব্যারাকে ফিরে যাবে, কিন্তু তার কোনো লক্ষণ কি দেখতে পাচ্ছি? কোনো লক্ষণ নাই। আপনার পুলিশ ইজ ডিমোটিভেটেড, ওদেরকে ঠিক করেন, আর্মিকে রেখে ওদেরকে ঠিক করেন, আগে ঠিক করেন, সো দ্যাট আর্মি ক্যান গো ব্যাক টু দ্য ব্যারেকস, তাদের যে কাজ আছে তারা যেন করতে পারে। আর যদি আপনি এটা না করেন, ডেটেরিয়েট হতে থাকে যদি ল অ্যান্ড অর্ডার এইভাবে, যদি আপনার ইকোনমি এইভাবে ডেটেরিয়েট হতে পারে, আর্মি উইল হ্যাভ নো অপশন বাট টু টেক ওভার দ্য কান্ট্রি। কোনো অপশনই থাকবে না। এমনও হতে পারে যে আপনি প্রধানমন্ত্রী, আপনি নিজেই ওদেরকে বলতে পারেন যে ভাই সরি, পারছি না, আপনারা টেক ওভার করেন, এরকম পরিস্থিতি হয়ে যেতে। তাহলে আশার, মানে আশা জায়গা নিয়ে কোনো জায়গা আপনি দিতে পারছেন কিনা? না, আশা এখন তো আমি দেখতে পাচ্ছি না। আশা তখনই দেখবো যখন পলিটিক্যাল স্টেবিলিটি হবে। পলিটিক্যাল স্টেবিলিটির মধ্যে আপনার যে লেক্সিকন আছে, আপনার ডিকশনারি থেকে দোসর শব্দটা বের করতে হবে। দিস মাস্ট গো আউট অফ ইউর ডিকশনারি। কিন্তু ওটাই তো এখন নাম্বার টু, আপনাকে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে। যে নোটিফিকেশনটা করেছিল ইউনূস, ওই নোটিফিকেশনটা আপনাকে উইথড্র করতে হবে, সো দ্যাট দেশে সবাই মিলে রাজনীতি করতে পারে এবং দেশে ইউনিটি হতে পারে। এখন 5, 6, 7 কোটি লোক আপনার বিরুদ্ধে আছে, এই সরকারের বিরুদ্ধে। আপনি মনে করছেন যে আপনি 2010টা বা 15টা বা 19টা সিট পেয়ে গেছেন, মহিলা সিট নিয়ে আপনার অনেক সিট হয়ে গেছে, কোনোটাই কাজ দেবে না, বিকজ শেখ হাসিনা ইজ কামিং। শেখ হাসিনা is coming, and শেখ হাসিনার coming means tornado. শেখ হাসিনা যখন বাংলাদেশে ঢুকবে, there will be a tornado. আর টর্নেডো জানেন তো, তার রাস্তায় যে আসে সব swept away. শেখ হাসিনা is not আপনাদের মতন না। শেখ হাসিনা has intellect, শেখ হাসিনা has brains, she is a good manager. আপনি দেখেন এত লুটপাট এর মধ্যে সে কিভাবে দেশকে ম্যানেজ করেছে। যে রিকশাওয়ালা বলছে যে আমার ওই সময় আয় বেশি ছিল, এবং দে গিভ ফিগার যে আমি এত আয় করতাম, এত খরচ করতাম, এত বাসায় পাঠাতাম, এখন আমার আয় কমে গেছে। আপনি ওটাই দোসর শব্দ থেকে বের হতে হবে, ফ্যাসিবাদ এইসব শব্দ থেকে বেরিয়ে আসতে হবে। এখন ওই আওয়ামী দোসর এই শব্দগুলোই তো এখন রাজনীতির পুঁজি। রাজনীতির পুঁজি তারা কেন হারাতে চাইবে? আরে এই দেশে কোনো লজ্জা শরম নাই। এই দেশের পলিটিক্যাল লেক্সিকনে তো ঢুকে গেছে সাউয়া মাউয়া। আরে মেয়েরাও বলে সাউয়া মাউয়া। আমি তো আশ্চর্য হয়ে যাই যে ওদের মুখ থেকে কিভাবে এটা বের হয়।
সো আমাদের তো পুরো পলিটিক্যাল কালচারটাই হয়ে গেছে। পৃথিবীতে আমরা মেসেজ দিচ্ছি বাংলাদেশ ইজ আ ভেরি ভায়োলেন্ট কান্ট্রি, ইটস এ ভেরি ভায়োলেন্ট কান্ট্রি। বাংলাদেশ ইজ এ কান্ট্রি যেখানে জনগণ আইন মানে না। দিস ইজ দ্য মেসেজ দ্যাট উই আর ট্রান্সমিটিং পুরো পৃথিবীকে। এইভাবে করলে হবে? দেশ চলবে? চলবে না। আমাদের কূটনীতি নয়, আপনি জানেন এই ইন্ডিয়ান এটা নিয়ে হাসছে, এখনো বাংলাদেশ বলে নাই স্পষ্ট ভাবে যে আমরা যাচ্ছি না। স্পষ্ট ভাষায় অনেকদিন পর এসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন যে ভারত সফরের বিষয়ে দুই পক্ষের আলোচনা চলছে। দ্যাটস হোয়াট আই এম সেইং। আপনি মোদি তো 28 তারিখের পরে ইজ নট অ্যাভেলেবল। কালকে 26 তারিখ, মাঝখানে 27 তারিখ। 28 তারিখে মোদি ইজ অফ টু এসসিও, সাংঘাই কোঅপারেশন ইয়ে যেটা আছে অর্গানাইজেশন, সেখানে চলে যাচ্ছে। ওইখান থেকে আসার পর হিল বি ভেরি বিজি উইথ ব্রিক্স। ব্রিক্স শেষ করে হি গোস টু দি জেনারেল অ্যাসেম্বলি। ওর তো আর টাইম নাই, আর আপনাকে আর টাইম দেবেও না। সে যদি গল্প করতে যায় মোদি, মোদি যদি যোগাও করে, ডান্স ডিস্কো করে, তাতে আপনাকে আর সময় দেবে না। আপনাকে আর সময় দেবে না। আপনার আর তেল মারবে না। আপনাকে অনেক তেল মেরেছে, যার জন্য মোদি ইজ বিং সিভিয়ারলি ক্রিটিসাইজড। ইন্ডিয়া ইজ ক্রিটিসাইজিং মোদি ফর দিস। আপনার জন্য আজকে ক্রিটিসিজম হচ্ছে। কি ছিল, একদিনের জন্য যেতেন, যে গঙ্গা তিস্তা আলাপ করে আসতেন। আপনি তো চায়নার সাথে তো আপনি কিছু করতে পারেন নাই। ওরা ইস্যু রেজ করবে, ওরা বলবে যে আপনি মহিলা আমাদেরকে দিয়ে আপনি কিভাবে চায়নাকে দিয়ে দিলেন। ইয়েস, বি রেডি টু আনসার দিস কোয়েশ্চেনস। ওরা বলবে যে কান্নাফুলি মেরসরাইতে আপনি কিভাবে দিয়ে দিলেন ও আমাদের থেকে নিয়ে। ওইটা তো আমাদেরকে দেওয়া আছে অলরেডি। ইস্যুস উইল বি রেজড, ইস্যুস উইল বি ডিসকাসড, এন্ড ইস্যুস উইল বি রিজলভড। আমি খুবই ইনফর্মাল একটি প্রশ্ন করি আপনাকে, ইনফর্মাল প্রশ্ন, মানে ফর্মাল টক শোতেই করে ফেলি। সেটা হচ্ছে যে আপনি বারবার বলছেন, বা আমরাও বলছি, অনেকেই বলছেন যে প্রধানমন্ত্রী ভারত সফরে যাওয়া উচিত, এভাবে ইগনোর করা ঠিক হচ্ছে না। যারা এই কথাগুলো বলছি তাদেরকে আবার মানে ফ্যাসিবাদের দোসর বানিয়ে দেওয়া হচ্ছে, আবার ভারতীয় দোসর বানিয়ে দেওয়া হচ্ছে, এবং এই কথাগুলো বলছে আবার তাদের দোসররা, মানে এখন যারা রাজনৈতিক মঞ্চে রয়েছে, বিএনপি জামাত, তাদের দোসররা বলছে যে এই কথাগুলো বলে যে ভারত সফরে যাওয়া উচিত, এই কথাগুলো বলে আমরা আলটিমেটলি ভারতের পক্ষ অবলম্বন করছি, দেশের বিরোধিতা করছি। কি বলবেন আপনি এই জায়গাটাতে? বলে হবো, বিকজ আমার জন্য বাংলাদেশ ইজ মোর ইম্পর্টেন্ট। বাংলাদেশ ইজ মোর ইম্পর্টেন্ট। কার দোষর হলাম না সেটা এটাই। গালি তো দিতেই পারেন, 10টা লোক গালি দেবে, 5টা লোক আপনার পক্ষে থাকবে। 10টা লোক গালি দেবে, 20টা 30টা লোক আপনার পক্ষে থাকবে। আমরা কি ভারতকে অ্যাভয়েড করতে পারি? একটু তারেক রহমানকে বলেন গিয়ে দেখতে যে ভারতের ভিসার জন্য কত লোক সেখানে লাইন দেয়। এগুলি আমাদের দেশের লোক না, এরা কি সব ভারতের বা ইন্ডিয়ার দোসর? আই উড লাইক টু বি কল্ড এন ইন্ডিয়ান দোসর। আমার কোনো আপত্তি নাই, বলেন আমাকে ইন্ডিয়ান দোসর, কোনো অসুবিধা নেই। আমাদের দুর্ভাগ্য যে দেশের আপনি বলেন আমাকে শেখ হাসিনার দোসর, বলেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। জি, আপনি ভালো থাকবেন অ্যাডভোকেট মোহাম্মদ রশিদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, এবং নিঃসন্দেহে সব সরকারের সময় আপনি যেভাবে আপনার কথাগুলো বলে যাচ্ছেন, আমরা চাইবো অন্তত কিছু মানুষ এই কথাগুলো বলে যায়। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ আসলে কি করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্য কি, এই পুরো বিষয়গুলো নিয়ে আমাদের বাংলাদেশে, ভারতে এবং রাজনীতি যারা সংশ্লিষ্ট মোটামুটি সবাই কনফিউজড। বিশ্ব যে মিডিয়াগুলো রয়েছে সেই মিডিয়াগুলো কনফিউজড। নর্মালি বাংলাদেশ থেকে ইতিপূর্বে যারা গিয়েছেন দেশের বাইরে ক্ষমতাচ্যুত হয়ে, তারা কেউ কিন্তু বাংলাদেশে ফেরত আসতে চায়নি। বিভিন্ন রকম গালাগালি করা হয়েছে, ধরে আনবো, মেরে ফেলবো, কেটে ফেলবো, কিন্তু কেউ বলেনি যে আমি আসতেছি, উই আর কামিং ইন পার্সন। এটা সেই বঙ্গবন্ধুর জামানাতে যারা গেছেন তারা থেকে শুরু করে আজ অবধি কেউ আসতে চায়নি। কিন্তু একমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকজন প্রতিদিন তারা বলছে
আজ আসবো, কাল আসবো, আসছি। ফাঁসির মঞ্চ রেডি করো, অর্থাৎ আপনি ভয় দেখাচ্ছেন, তোমাকে আসলে গ্রেপ্তার করব, তোমাকে আসলে ফাঁসিতে চড়াবো, তোমাকে জেলখানায় ভরবো, তোমাকে আসলে গণপিটুনি দিয়ে মেরে ফেলবো। তারা বলছে যে হোয়াট এভার মেবি, একেবারে ডেট দিয়ে, টাইম দিয়ে, তারিখ দিয়ে, তারিখটা শুধু বলেনি, মানে ডিসেম্বর মাসে আসছি, অমুক অমুক দিকে আসছি, আমরা সবাই মিলে আসছি, প্লেন ভাড়া করে আসবো, সীমান্ত দিয়ে আসবো, উড়ে আসবো, জুড়ে আসবো, নানা রকম কথাবার্তা যেটা বলছে এটা আমাদের দেশে আগে কখনো হয়নি। আমাদের দেশে যারা পালিয়ে গেছে, যাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে, যারা পরাজিত হয়েছে বিভিন্ন কারণে, আমাদের দেশে যেটাকে এক্সাইল বলা হয়, যেটাকে ফ্লিড অ্যাওয়ে বলা হয়, এক্সাইল অ্যান্ড ফ্লিড অ্যাওয়ে। তো এটার তো একটা ইতিহাস আছে। এখানে বাংলাদেশ থেকে বিএনপির জমানাতে আওয়ামী লীগের লোকজন গেছে, আওয়ামী লীগের জমানাতে বিএনপির লোকজন গেছে। যেমন এখন ধরেন শামীম ওসমান, শামীম ওসমান তো আগের জমানাতে ভারতে ছিলেন, বিএনপি জমানাতে, কিন্তু সেখান থেকে তো তিনি জীবনে কোনোদিন হুমকি দেন নাই যে আমি আসছি, আই এম কামিং। শেখ হাসিনা এখন ভারতে আছেন, তিনি তো এর আগে ভারতে ছিলেন। তো ভারত থেকে তিনি কখনো হুমকি দেননি যে আমি আসছি, বরং বাংলাদেশের সরকার, জিয়াউর রহমান সাহেব, বিরোধী দল, আওয়ামী লীগ, অন্যান্য যারা সবাই, তারা একটা রাজনীতির ভারসাম্য তৈরি করার জন্য বলতে গেলে তাকে তোয়াজ করে, তদবির করে, রাজকীয় সংবর্ধনা দিয়ে তাকে আনা হয়েছে বাংলাদেশে 1981 সনে। এবং শেখ হাসিনা যেদিন 1981 সনে এসেছিলেন, মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে বাংলাদেশে আজ পর্যন্ত কোনো নেতাকে বরণ করার জন্য এয়ারপোর্টে এত লোক আসেনি। ইভেন এখন 18 কোটি মানুষের দেশ, যদি আপনি তারেক রহমান সাহেবের আগমনকে আপনি ধরেন, এই 2025 সনে তার আগমন, তার চাইতেও ওই যে শেখ হাসিনা এসেছিলেন 1981 সনে, ওটার উপস্থিতি, আবেগ, পরিবেশ, পরিস্থিতি অন্যরকম ছিল। শেখ হাসিনার কান্না, দেশে ঢুকে কান্না, প্রত্যেকটা মানুষকে আবেগ তাড়িত করেছিল। তারেক রহমান সাহেব এসছেন, বাট তার কোনো কান্না, তার কোনো কথা আমাদেরকে অশ্রু সজল করেনি। কিন্তু শেখ হাসিনা যখন 81 সালে এসেছিলেন, আসার পরে তিনি কেঁদেছিলেন এবং তার দেখা দেখি কোটি কোটি মানুষ সারা বাংলাদেশে কেঁদেছিলেন। আচ্ছা বলেন তো, তারেক রহমান সাহেব এই দিন এয়ারপোর্টে আসছেন, বিএনপির লোক বুকে হাত দিয়ে বলেন তো কয়েকজনের চোখ দিয়ে পানি পড়ছে? আল্লাহর রাস্তে বলেন, যদি মিথ্যা কথা বলেন গজব নাজিল হবে। আল্লাহর রাস্তে বলেন যে তারেক রহমান সাহেব আসছেন, তার এই কথা শুনে আমি ভেউ ভেউ করে, হু হু করে কান্নাকাটি করেছি, তাকে দেখে আবেগে আমার চোখের পানি পড়ে গেছে, ইত্যাদি। কিন্তু 81 সনে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। তো ওইরকম একটা আশার যে আবেগ, অনুভূতি, সেটার বিপরীতেও শেখ হাসিনা কখনো বলেননি যে আমি আসছি। কিন্তু এইবার তিনি ফাঁসিতে লটকাতে চাচ্ছেন, ফাঁসিতে চলতে চাচ্ছেন, জেলখানায় ঢুকতে চাচ্ছেন। আর অতীতে তিনি যেভাবে কলকাতাতে ছিলেন, খুব ন্যূনতম ভাতা কলকাতা মানে ভারত সরকার তাকে দিতেন। তো সেই ভারত সরকার দিতেন এবং সেখানে যেটি আমরা জানি, সেটা হলো সেই টাকার একটা অংশ, সামান্য টাকা আবার তিনি দল পরিচালনা করার জন্য আব্দুর রাজ্জাক, তুফাইল আহমেদ এদের হাতে পাঠাতেন। তারপরে সেই টাকা দিয়ে বাজার করতেন। এবং ওয়াজেদ মিয়া, উনি নরম চালের ভাত খেতেন, তার জন্য নরম চাল কেনা হতো, আর উনি মোটা চালের ভাত খেতেন। শেখ হাসিনা, এত লিমিটেড ছিল তাদের ইনকাম। কিন্তু এবার কি, এবার তো উনি 14 পুরুষ বিদেশে বসে খেতে পারবেন, প্লাস ওখানে ভারত সরকার তাকে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের মর্যাদায় রেখেছে, জেড ক্যাটাগরি সিকিউরিটি দিচ্ছে, কি না আছে সেখানে। মানে ওই জায়গা থেকে কেউ থাকলে বলে যে না গো বাবা, আমার যাওয়ার দরকার নেই, আমি এখন এখানে আছি, সারা জীবন এখানেই রাজকীয় মেহমান হিসেবে থাকবো। কিন্তু সেগুলো ছেড়ে তিনি জেলখানাতে আসতে চাচ্ছেন, তিনি এনসিপির লোকজন, নাসিরুদ্দিন পাটোয়ারিরা তাকে মারবে, তিনি সে মার খেতে চাচ্ছেন, ঢিল খেতে চাচ্ছেন। এটা বিশ্বের যারা লোকজন রয়েছেন তারা মিলাতে পারছে না, হোয়াই ইট ইজ হ্যাপেনিং, কেন এই জিনিসগুলো ঘটছে। এক, 2 নম্বর হলো যে আওয়ামী লীগের দেশের ভিতরে যারা লোকজন রয়েছে তাদের মধ্যে অনেক গ্রুপিং ছিল, শত্রুতা ছিল, একে অপরের প্রতি বৃষদঘাত ছিল, মারামারি করতে, কাটাকাটি করতে। এখন সব বাদ।
এখন সবকিছু ভুলে আপা কখন আসবে, আওয়ামী লীগ কখন আসবে, দিন কবে আসবে, কবে মিছিল করবো, মিটিং করব, আবার সুদিন ফিরে আসবে, এরা সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। এটা অতীতকালে আওয়ামী লীগের এটা হয়নি। আওয়ামী লীগ যখন শেখ হাসিনা আসেনি তখন আওয়ামী লীগের মধ্যে যে ইন্টারনাল গ্রুপিং ছিল, ও মাই গড, আনবিলিভেবল গ্রুপিং ছিল। আবার বিএনপি যে কয়বারই ক্ষমতায় এসছে 91 থেকে 96, 2001 থেকে 2006, এই সময়টাতে আওয়ামী লীগ রাজপথে ছিল। মামলা মোকদ্দমা বিপদ আপদ এখন এসে কোনো অংশে কম ছিল না, বরং এখন বিপদ কম, ইনুসের জমানাতে কম। কিন্তু 1000 থেকে 2006 পর্যন্ত, 2001 থেকে 2006 পর্যন্ত আওয়ামী লীগের বিপদ বিপত্তি বেশি ছিল। এই বিপদ বিপত্তির মধ্যে লোকজন বদমাশি করেছে। একদিকে তুফাইল গ্রুপ, অন্যদিকে আমির গ্রুপ, একদিকে আব্দুস সামাদ আজাদ গ্রুপ, অন্যদিকে সুরঞ্জিত সেন গ্রুপ। ঢাকা শহরে একদিকে সেই মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার গ্রুপ, অন্যদিকে শাহ আলমের গ্রুপ, আর একদিকে সাইদ খোকনের গ্রুপ। কি না ছিল, সবকিছুর মধ্যে তারা এই গ্রুপিং করছে। আর এখন দেখেন কোনো গ্রুপিং নেই, সবগুলো এক হয়ে গেছে, সবগুলো এক হয়ে গেছে। এগুলো বাংলাদেশে। এখন কলকাতাতে বলেন, দিল্লিতে, আমেরিকাতে, নিউ ইয়র্কে, জ্যাকসন হাইটসে, ওয়াশিংটনে, ফ্লোরিডাতে, তারপর মিশিগানে, লন্ডনে, লিভারপুলে, জার্মানিতে, প্যারিসে আওয়ামী লীগের মধ্যে যে 33টা গ্রুপ বিভিন্ন রকম ছিল, তারা নিজেরা 7 আপের বোতল দিয়ে মারামারি করত সারা জীবন। এখন গিয়ে দেখেন তো কোনো মারামারি আসছে নাকি? সবগুলো এক হয়ে গেছে। হাতে গোনা একজন দুইজন মানে যারা এই সোশ্যাল ওয়ার্কার। এখন দেখা যাচ্ছে যে এই কদিন আগে নিজুম মজুমদার, অমির রহমান পিয়াল, তাদের মধ্যে একটা বিরোধ তৈরি হলো। কোথা থেকে কি হলো? এখন আর সেই বিরোধ নেই। সেই নিজুম মজুমদার যাকে গালাগালি করতো, এখন আবার সে বলছে না অমি ভাই ভালো, পিয়ালও আবার সেভাবে থেমে গেছেন। মানে এই যে একটা দেশের বাইরে ঐক্যবদ্ধ, এটা আওয়ামী লীগের জীবনে কখনো ছিল না। কলকাতাতে সেই কাদের সিদ্দিক সাহেব ছিলেন, হেমায়তুল্লাহ আরঙ্গ ছিলেন, ও মাই গড, তাদের যে বিরোধ, বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যে আমো গ্রুপ, তোফায়েল গ্রুপ, সুরঞ্জিত সেন গ্রুপ, আব্দুল সামাদ আজাদ গ্রুপের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত ছিল, তার সে 100 গুণ দ্বন্দ্ব সংঘাত ছিল এই কলকাতা আওয়ামী লীগের মধ্যে 75 15 আগস্টের পরে যারা কলকাতাতে ছিলেন। সেই তুলনায় বাংলাদেশে ধরেন থাকা অবস্থায় আওয়ামী লীগের যে সকল নেতাদের মধ্যে প্রচন্ড বিরোধ ছিল, গ্রুপ ছিল, এদের কারোর মধ্যে এখন গ্রুপ নাই। আগরতলাতে নাই, কলকাতাতে নাই, তারা অনেকটা ভাই ভাইয়ের মতো গলাগলি ধরে, মানে বিপদে পড়লে যেমন দেখা গেল যে বন্যার মধ্যে পড়লে সাপ আর বেজি বা সাপ আর মানুষ একই গাছে বসে থেকে কেউ কাউকে আক্রমণ করে না। এখন কলকাতাতে একই অবস্থা। প্রথমত তারা যখন গেছে একে অপরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, আর এখন তারা দিদে আসছে একটা চাঁদের হাট মিলিয়ে বসেছে, আনন্দ উল্লাস শুরু করেছে। কিভাবে সেপ্টেম্বর মাসে আসবে, নাকি অক্টোবর মাসে আসবে, নাকি ডিসেম্বর মাসে আসবে, এইগুলো নিয়ে প্রতিদিন তারা স্বপ্ন দেখছে, কথাবার্তা বলছে, এবং প্ল্যান প্রোগ্রাম কিভাবে যাবে কিভাবে যাবে। আবার যারা একটু জানে, নেত্রীর সাথে দেখা করে আসে বা শেখ হাসিনার সঙ্গে দেখা করে আসে, তারা এক ধরনের কথা বলে। যারা নেত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলে তারা এক ধরনের আবেগ, যারা কথা বলতে পারে না তারা যারা কথা বলে তাদের সঙ্গে শুনে, এবং নিজেরা সেই চা, সিঙ্গারা, সমোসা, দিল্লি কা লাড্ডু এবং কলকাতার সেই বিখ্যাত যে খাবারগুলো, সেই খাবারগুলো খেয়ে একটা নিদারুণ আনন্দ উৎসব এবং আমেজের মধ্যে তারা দিন কাটাচ্ছে। এবং এই খবরগুলো গোয়েন্দা চ্যানেলে সরকার জেনে যাচ্ছে, বাংলাদেশে বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তারা জানছে, এবং সব মিলিয়ে একটা কন্ট্রাস্ট তৈরি হচ্ছে। ওইদিকে আওয়ামী লীগের লোকজনের আনন্দ, এদিকে আওয়ামী লীগের লোকজনের আনন্দ, এদিকে বিএনপির ক্ষমতার গরম, তার সঙ্গে সঙ্গে আবার পিছন দিক থেকে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আওয়ামী লীগ ঢুকে পড়তে পারে, জামাত তাদের সঙ্গে মিলে যেতে পারে। আমেরিকা পাকিস্তানে এখন যেভাবে ইমরান খানকে সাহায্য করছে, সহযোগিতা করছে, ঠিক একইভাবে ভারত যদি এই মুহূর্তে আবার নতুন করে শেখ হাসিনাকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করে, এবং আওয়ামী লীগের উপর যদি ভারত এবং আমেরিকা নতুন করে সমর্থন দেয়, তাহলে কি মহা সর্বনাশ ঘটতে পারে। এই টেনশনে গিয়ে দেখেন যে অনেক ক্ষমতাধর যারা লোকজন রয়েছেন তারা আসলে সুস্থ এবং স্বস্তিতে নাই। তো দেখা যাক, রাজনীতি একটা খুবই খাতারনাক, বহুত খাতারনাক বিষয়, তারপরে ডেঞ্জারাস বিষয়, আনসার্টেন বিষয়, এবং সেখানে এই আনসার্টেনির মধ্যে যারা রাজনৈতিক নেতৃত্ব সম্পন্ন তারা তাদের সুযোগগুলো বের করে নিয়ে আসে। এখন এই পরিস্থিতিতে ক্রিটিক্যাল একটা মোমেন্ট, এই মোমেন্টে কিভাবে
কাজে লাগায় বিএনপি আর কিভাবে কাজে লাগায় আওয়ামী লীগ সেটাই দেখার বিষয়।